অ্যাভেঞ্জার্স ডুমসডের 4টি টিজারই রিলিজ হয়ে গেছে। এটা তো পুরনো খবর, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা এটা নয় যে কোন হিরোকে দেখানো হয়েছে, কোন ভিলেন দেখানো হয়েছে বা টিজারে কি ঘটেছে, বরং আসল বিষয়টা হলো রুসো ব্রাদার্স নিজেরাই ওপেনলি বলেছে যে পে অ্যাটেনশন, দে আর নট টিজার্স অর ট্রেলার, দে আর স্টোরিজ, দে আর ক্লুজ। আর রুসো ব্রাদার্স যখন এইভাবে কিছু বলেন তখন ইউজুয়ালি তার মানে হয় এগুলো শুধু র্যান্ডম শর্টস নয়, এটা একটা লেয়ার স্টোরির পার্ট। পার্সোনালি আমার মনে হচ্ছে যে এই 4টি টিজার আলাদা আলাদা লোকেশন, আলাদা আলাদা ক্যারেক্টার আর আলাদা আলাদা ইমোশন দেখালেও অ্যাকচুয়ালি এগুলো সব একটাই ডিরেকশনের দিকে পয়েন্ট করছে, একই থিম বারবার রিপিট করছে। আর সেই থিমটা হলো চিলড্রেন হু শুড নট এক্সিস্ট, অর্থাৎ এমন শিশু যারা জন্মানোই উচিত ছিল না, অথবা যাদের বেঁচে থাকা মাল্টিভার্সের নিয়মের বিরুদ্ধে। আর এখান থেকেই অ্যাভেঞ্জার্স ডুমসডের আসল হরর স্টোরি শুরু হয়। দেখো, এই থিওরি বোঝার আগে একটু কনটেক্সট বোঝা জরুরি। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে লিখো অ্যাভেঞ্জার্স ডুমসডে। এছাড়া তোমাদের থিওরি কমেন্টে আমাকে জানাতে পারো। আসলে কমেন্ট করলে চ্যানেল উপকৃত হয় এবং আমি তোমাদের সাইড আরও অনুপ্রাণিত হই নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আর কথা না বাড়াই, সরাসরি চলে যাই মূল কনটেক্সটে। লোকি সিরিজের পরে এমসিইউ এর মাল্টিভার্স কন্ট্রোল সিস্টেম আর নেই। আগে টিভিএ ছিল, হি হু রিমেইন্স ছিল, সেক্রেট টাইমলাইন ছিল, মানে সব কিছু একটা স্ট্রিক্ট রুল বুক ফলো করতো। যদি কোনো টাইমলাইন বেশি ব্রাঞ্চ করতো তাহলে সেটাকে প্রুন করে দেওয়া হতো। কিন্তু লোকি সিজন 2 এর এন্ডিংয়ের পরে এখন মাল্টিভার্স একটা লিভিং ট্রি হয়ে গেছে। ফ্রি উইল অ্যালাউড, ব্রাঞ্চেস অ্যালাউড, কিন্তু এই ফ্রিডমের একটা প্রাইস রয়েছে, আর সেই প্রাইসটাই হলো ইনস্ট্যাবিলিটি। আর অ্যাভেঞ্জার্স ডুমসডে এই ইনস্ট্যাবিলিটির কনসিকোয়েন্সেসগুলোই এক্সপ্লোর করছে বলে মনে হয়। চলো একে একে সব টিজারের দিকে তাকাই। যদি আমরা প্রথম ডুমসডে টিজারের শুরু করি, সেই টিজারটা ছিল ইমোশনাল, নস্টালজিক, আর সেখানে সব কিছুই পজিটিভ ফিল হয়। আমরা স্টিভ রজার্সকে দেখি 1940s একটা নর্মাল লাইফ কাটাতে, তারপর একটা বিগ রিভিল হয় স্টিভের একটা বাচ্চা আছে। এই মোমেন্টটা বাইরে থেকে খুব নিট মনে হয়, যেন ফাইনালি স্টিভ রজার্স তার জীবনে সেই জিনিসটা পেয়েছে যেটা সে সবসময় চেয়েছিল, একটা নর্মাল আইডিয়াল লাইফ যেখানে তার একটা পরিবার আছে। বাট অ্যাজ পার মাল্টিভার্সাল রুলস এটা একটা নিউক্লিয়ার বোম, কারণ এই চাইল্ড এক্সিস্টই করার কথা ছিল না। স্টিভের পাস্টে ট্রাভেল করা, পাস্টে থেকে যাওয়া, এটা একটা ব্রাঞ্চ টাইমলাইন। আর সেই ব্রাঞ্চের সার্ভাইভ করা পসিবল হয়েছে শুধু এই কারণে যে এখন আর টিভি ইন্টারফেয়ার করে না, মানে এটা একটা ফ্রি উইল এক্সিস্টেন্স, যেটা শুধু লোকির সিস্টেমের কারণেই পসিবল হয়েছে। আর যদি মাল্টিভার্স কোল্যাপস হতে শুরু করে, যেমন ইনকারশন হতে থাকে, তাহলে সবার আগে এই ধরনের ব্রাঞ্চগুলোই ইরেজ করা হয়। আর যদি তুমি এটাকে ডুমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে এই চাইল্ড শুধু বড় সমস্যাই নয়, বরং মাল্টিভার্সের এক বিশাল থ্রেট। এখন এই লজিক অনুযায়ী কিছু মানুষ বলবে এন্ড গেমের ইভেন্টগুলো তো লোকি সিরিজের আগে ঘটেছে, তাহলে এটা কিভাবে সম্ভব? কিন্তু হয়তো তারা এটা রিয়েলাইজ করছে না যে লোকি সিরিজে যেসব ইভেন্ট ঘটেছে সেগুলো সবই টাইমের বাইরে ঘটেছে। টিভিএতে টাইমের কোনো কনসেপ্টই নেই, ওটা মাল্টিভার্সের বাইরেই এক্সিস্ট করে। ইন সিম্পল ওয়ার্ডস, টিভিএর জন্য পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই এক। ক্যাং যখন সেখানে রুল করতো তখনও পাস্ট, প্রেজেন্ট, ফিউচার একটা অ্যাবসলিউট পয়েন্টের মতোই ছিল। এখন যখন লোকি রুল করছে তো সেও টাইমকে অ্যাবসলিউট পয়েন্টের মতোই এক্সপিরিয়েন্স করছে। আরও সহজে বোঝাতে গেলে দেখো, মাল্টিভার্সের কোনো এক ইউনিভার্সে যদি কেউ টাইম ট্রাভেল করে, সাপোজ ফ্রম 1980 টু 1995, আর অন্য কেউ যদি 2010 টু 2025-এ টাইম ট্রাভেল করে, দেন টিভিএ অ্যান্ড লোকির পার্সপেক্টিভ থেকে এই দুটো ঘটনা একই মোমেন্টে ঘটছে, কারণ টিভিএ এবং লোকি টাইমের ভিতরে নয় বরং বাহিরে রয়েছে। আমরা যারা টাইমের ভিতরে থাকি, টাইমের রুলসের ভিতরে থেকে চলি, টাইম আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে, কিন্তু লোকি বা টিভিএর উপরে না। বেসিক্যালি ক্যাপ্টেনের পাস্টে ট্রাভেল করা আর একটা নর্মাল লাইফ কাটানো এমনই একটা ব্রাঞ্চ টাইমলাইনের জন্ম দেয়, যেটা ইনকারশন ক্রিয়েট করে। ক্যাংয়ের রুলে এই টাইমলাইন প্রুন হয়ে যেত, কিন্তু লোকি ফ্রি উইল দিয়ে এটাকে প্রুন করেনি। সেকেন্ড টিজারে আমরা থরকে দেখি, এক ব্রোকেন ডেসপারেট থর যে ওডিনের কাছে প্রে করছে। এই থর লাভ অ্যান্ড থান্ডারের সেই কেয়ারলেস থর নয়, এই থর একজন বাবা যে শুধু একটাই জিনিস চায়, তার মেয়ে লাভের সুস্থতা। কিন্তু এখানে একটা ডিস্টার্বিং ডিটেল আছে যেটা অনেকেই মিস করেছে।
থরের হাতে স্টর্ম বেকার আছে, অথচ স্টর্ম বেকার তো লাভের কাছে পাস অন করা হয়েছিল। এর মানে লাভ এখন আর থরের সাথে নেই, অথবা অলরেডি ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। আর লাভের কেসটা আমরা সবাই জানি, এটা ভীষণভাবে কমপ্লিকেটেড, কারণ লাভকে এটার্নিটির পাওয়ার দিয়ে রেজারেক্ট করা হয়েছিল। সে ইউনিভার্সের পাওয়ার দিয়ে বেঁচে আছে। যদি মাল্টিভার্স নিজেই শেষ হতে থাকে, তাহলে লাভের লাইফ ফোর্সও ড্রেইন হতে থাকবে। এই কারণেই টিজারে আমরা লাভকে দুর্বল হতে দেখেছি। এটার্নিটি আসলে ইউনিভার্সেরই পাওয়ার, আর যখন কোনো ইউনিভার্স স্লোলি মরতে শুরু করে, এটার্নিটিও তখন দুর্বল হতে থাকে। আর যদি এটার্নিটি দুর্বল হয়, তাহলে লাভও দুর্বল হয়ে যাবে। লাভ পুরোপুরি এটার্নিটির পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। লাভ এমন এক চাইল্ড যার কাছে গড লেভেল পাওয়ার আছে, কিন্তু টেকনিক্যালি লাভ মরে গিয়েছিল, আর এখন সে আবার জীবিত। এর মানে আরও একটা শিশু যার অস্তিত্বই থাকার কথা ছিল না। আর এটাও ডুমের এখানে ইনভলভড হওয়ার আরেকটা বিগ রিজন। এখন আসি থার্ড টিজারের দিকে, যেটা পার্সোনালি আমার কাছে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে হয়েছে, বিশেষ করে সাইক্লপসের সেই মোমেন্টটার জন্য। এখানে সাইক্লপসের যে রেজটা দেখানো হয়েছে, ওটা নর্মাল ছিল না। এটা ব্যাটেলফিল্ড বা কোনো ওয়ারের জন্য ছিল না, এটা একটা ইমোশনাল আউটবার্স্ট। এখানে স্ট্রং হিন্ট দেওয়া হয়েছে যে সব কিছু কানেক্টেড র্যাচেল সামার্সের সাথে, যে কিনা সাইক্লপস এবং জিন গ্রের মেয়ে। সে মুভিতে মিসিং, সে বিপদে আছে হয়তো। আর মার্ভেল কমিক্স থেকে আমরা জানি র্যাচেল সামার্সের ফিনিক্স ফোর্সের সাথে কানেকশন আছে। ফিনিক্স ফোর্স নিজেই একটা কসমিক এন্টিটি, এটা এক ইউনিভার্স লেভেল পাওয়ার। কিন্তু এখানে টুইস্টটা হলো র্যাচেল সামার্সের এক্সিস্টেন্সই থাকার কথা ছিল না। ডেজ অফ ফিউচার পাস্টে টাইমলাইন চেঞ্জ করা হয়েছিল, লোগান পাস্টকে অল্টার করেছিল, যার ফলে স্কট মানে সাইক্লপস আর জিন বেঁচে গেছে। তাদের আসলে কখনোই বেঁচে থাকার কথা ছিল না, তাদের কোনো সন্তানও কখনো হওয়ার কথা ছিল না। মানে র্যাচেল হলো একটা কারেক্টেড টাইমলাইনের বাই প্রোডাক্ট। দ্যাট মিন্স আরও একটা চাইল্ড হু শুড নেভার এক্সিস্ট, যা মাল্টিভার্সের ন্যাচারাল ফ্লোয়ের বিরুদ্ধে। আর ডুমের দৃষ্টিতে এটা এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে এই সবই লুজ থ্রেডস, যেগুলো রিয়েলিটিকে টানছে, রিয়েলিটিকে ছিঁড়ে ফেলছে। এরপর আসে ফোর্থ টিজার, ব্ল্যাক প্যান্থার, নেমোর অ্যান্ড ফ্যান্টাস্টিক ফোর। সারফেস লেভেলে এই টিজারটা পলিটিক্যাল অ্যালায়েন্সের মতোই লাগে, যেন সবাই টিম আপ করছে। কিন্তু শুরির একটা লাইন খুবই ইম্পর্টেন্ট, আই হ্যাভ লস্ট এভরিওয়ান আই কেয়ার অ্যাবাউট। এখন সারফেস লেভেলে সবাই এটাকে টিচালা আর রেমন্ডার লসের সঙ্গে কানেক্ট করছে, কিন্তু মনে করে দেখো, ওয়াকান্ডা ফরএভারের শেষে শুরি একটা জিনিস পেয়েছিল, আর সেটা হলো হোপ বা আশা। মানে টিচালা জুনিয়র। যদি শুরি বলছে সে সব কিছু হারিয়েছে, তাহলে এর মানে এইটাই দাঁড়ায় যে ছোট টিচালাও এখন মিসিং, আরেকটা চাইল্ড যে হয়তো হারিয়ে গেছে অথবা বড় কোনো বিপদের মধ্যে আছে। এখন সাধারণভাবে আমাদের মনে হয় যে এই শিশুটা তো নর্মাল ছিল, এর এক্সিস্টেন্স থাকার কথা ছিল, কারণ এখানে না টাইম ট্রাভেল ইনভলভ না মাল্টিভার্স ইনভলভ। এখন কোয়েশ্চেন হলো, এই শিশুটাও কি লোকির ফ্রি উইলের কারণে জন্মেছে? যদি তাই হয়, তাহলে ডুম এখানেও ইনভলভ থাকবে। বলতে পারো আরেকটা এক্সিস্টেন্স যা ডুমের রাডারের মধ্যে পড়তে পারে। এখন যখন আমরা এই চারটা টিজার একসাথে রাখি, তখন প্যাটার্ন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। ডুম হিরোদের সাথে ফাইট করছে না, ডুম কোনো আর্মির সাথেও ওয়ার করতে যাচ্ছে না। ডুম মাল্টিভার্সকে রিপেয়ার করার চেষ্টা করছে, কিন্তু নিজের টুইস্টেড লজিক অনুযায়ী। সে সেই সব জিনিস ইরেজ করছে যেগুলো মাল্টিভার্সের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। আর তার মতে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি? সেই ক্যারেক্টার্স, সেই শিশুরা যাদের অস্তিত্বই থাকার কথা ছিল না, সেই পাওয়ারফুল চিলড্রেন্স যারা ভুল টাইমলাইন থেকে জন্মেছে, ভুলভাবে বেঁচে আছে, অথবা ভুল রুলসের ভেতরে এক্সিস্ট করছে। বেসিক্যালি এমন ক্যারেক্টার্স যাদের কখনোই এক্সিস্ট করার কথা ছিল না, কিন্তু তারা এক্সিস্ট করছে। আর 110% ডুম এমন একটা ফিউচার দেখেছে যেখানে এই শিশুরা এমন কিছু করবে যা মাল্টিভার্সের জন্য অথবা ডুমের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আর আমি এখানে আবারও বলছি যে তোমরা টাইমকে নিজের পার্সপেক্টিভ থেকে দেখো না, বরং সময়ের বাইরে দাঁড়িয়ে টিভির পার্সপেক্টিভ থেকে দেখো। হি হু রিমেন্স নিজেও এই বিষয়টা নিয়ে ওয়ার্ন করেছিল, যদি ফ্রি উইল থাকে তবে তা মাল্টিভার্সের জন্য বিপজ্জনক। লোকির আগে প্রতিটি ইউনিভার্সের প্রতিটি মোমেন্ট সেই অনুযায়ী চলতো, কোনো ক্যারেক্টার কোনো ডায়ালগকে চেঞ্জ করেও বলতো না, আর যদি বলতো তাহলে তাকে প্রুন করা হতো। ইভেন ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের যে পোস্ট ক্রেডিট সিন ছিল, সেটিও একই থিম ফলো করে। ওখানে
ডুমের ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের ঘরে আসাটা অ্যাক্সিডেন্টাল ছিল না। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস হলো মাল্টিভার্সের সবচেয়ে পাওয়ারফুল চাইল্ড, তাকে পাওয়ার কসমিকের লিভিং ফর্মও বলা যায়। আর এটাও হেভিলি ইমপ্লাইড যে ফ্র্যাঙ্কলিনের জন্ম হওয়াটাও আগে পসিবল ছিল না। রিড আর সু বছরের পর বছর চেষ্টা করেছিল কিন্তু কিছুই হয়নি। এখানে আমার গেস হলো ফ্র্যাঙ্কলিনের জন্ম না হওয়ার কারণও ক্যাংই ছিল। সে আগেই ডিসাইড করে রেখেছিল যে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস কখনো কোনো ইউনিভার্সে জন্মাবে না। কিন্তু যেই মোমেন্টে লোকি টেক ওভার করলো, মাল্টিভার্সে ফ্রি উইল এলো, সেক্রেট টাইমলাইনের কন্ট্রোল চলে গেল, ঠিক তখনই ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এক্সিস্ট করতে পারলো। আরও একটা চাইল্ড যার আবারও এক্সিস্ট করার কথা ছিল না। দেখো, ডুমের লজিক খুবই পরিষ্কার। এই সব চাইল্ড মাল্টিভার্সের জন্য টিকিং টাইম বম্ব। আসলে এই 4টা টিজার আর ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের পোস্ট ক্রেডিট সিন দেখলে ক্লিয়ারলি বোঝা যায় ডুম সেই সব ক্যারেক্টারের পেছনে পড়েছে যারা হি হু রিমেন্সের রুলের মধ্যে এক্সিস্ট করতো না। কিন্তু যেহেতু লোকি মাল্টিভার্সে ফ্রি উইল দিয়েছে, তাই সেই সব ক্যারেক্টার এক্সিস্ট করতে শুরু করেছে। আর এটাই অ্যাভেঞ্জার্স ডুমসডের রিয়েল কনফ্লিক্ট। দেখো, এখানে তুমি গুড ভার্সেস এভিল পাবে না, বরং পাবে অর্ডার ভার্সেস কেওস। হি হু রিমেন্সের রুলে ফ্রি উইল ছিল না, কিন্তু একটা সেট অফ রুল অ্যান্ড অর্ডার ছিল। অন্যদিকে লোকির রুলে ফ্রি উইল আছে, কিন্তু ফ্রি উইল থাকলে সেখানে প্রপার সেট অফ রুল থাকে না, সেখানে কেওস তৈরি হয়। রুসো ব্রাদার্স এই কেওসটাই ডুমসডেতে দেখাতে যাচ্ছে। আর এই টিজার্সগুলোর মাধ্যমে তারা ইন্টেনশনালি স্টোরিটা ফ্র্যাগমেন্টেডভাবে দেখাচ্ছে। প্রতিটা টিজার আলাদা আলাদা ইমোশনাল অ্যাঙ্গেল থেকে সেম থিম ফলো করছে। বাট কোয়েশ্চেন ইজ, এই কেওটিক মাল্টিভার্সের সাথে ডুমের কি সম্পর্ক? আর এর জবাব তো আমরা মুভিতেই পাবো। হয়তো ডুম নিজেও তার বাচ্চার জন্যই এসব করছে। এই থিওরি সম্পর্কে তোমাদের কি মতামত তা কমেন্টে জানাও। সবচেয়ে লজিক্যাল অ্যান্ড বেস্ট থিওরি নিয়ে আমি অবশ্যই ক্রেডিট সহ ভিডিও নিয়ে হাজির হব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোর্সড।